আমি দলের মুখপাত্র, আমার কত ক্ষমতা, আমি দলের সাংসদ, আমার কত ক্ষমতা, আমি টাউন চেয়ারম্যান, আমার কত ক্ষমতা দেখাতে গিয়ে আপনি দলকে ছোট করছেন। আর যারা এই কাজগুলো করেছে, একদিকে ভালো হয়েছে, তাদেরকে চিহ্নিত করা গেছে। বিগত দিনে যারা দলের সাথে বেইমানি করেছিল, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম। আগামী দিনেও যদি কেউ দলের সাথে বেইমানি করে, এদের চিহ্নিত করে, এদের লেজে গোবরে করে প্যাকেট করে বাংলা ছাড়া করার দায়িত্বটা আমি আমার কাঁধে তুলে নিলাম। বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে। আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। আমি বেঈমান নই। বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে, বিজেপির হাতে কলকে আর তামাক খেয়ে কয়েকটা সংবাদ মাধ্যম আর দু চারটে সাংবাদিক এই কাজটা করছে। গতকাল পেপারে খবরটা বেরোনোর পর জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আছে কালীঘাটের কাকুর সিবিআই এর চার্জশিটে। এই খবরের শোনার পরই তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় কেঁপে গিয়েছেন, ভয় পেতে শুরু করে দিয়েছেন। আজকে একটা অংশ আপনাদের শোনালাম। তৃণমূল কংগ্রেসের মেগা সমাবেশ ছিল, আপনারা জানেন, এবং সেটা নিয়ে কদিন ধরে মিডিয়াতে খুব হাইপ করার চেষ্টা করা হয়েছিল, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধাক্কা খেয়েছেন। তিনি বোধহয় 6 মাস না 9 মাস আগে বলে দিয়েছিলেন 3 মাসের মধ্যে পরিবর্তন হচ্ছে, আজ অব্দি সেই পরিবর্তন হয়নি। যাই হোক, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ অব্দি উপস্থিত হয়েছিলেন এবং মেরে কেটে 10-15 মিনিট বলার সুযোগ পেয়েছিলেন। সেখানে তিনি একের পর এক যে কথাগুলো বললেন, সেগুলো তিনি ফ্যাম্বেল করলেন, তুতলে গেলেন, এবং তার পাশাপাশি যে কথাগুলো বললেন সেগুলো বিভ্রান্তিকর তথ্যতে ভরপুর। এক এক করে শুরু করি। প্রথমেই যে অংশটা আপনাদের শোনালাম, সেই অংশটায় তিনি বললেন যে মুকুল রায়, শুভেন্দু অধিকারী, এদেরকে তিনি দলের কাছে চিহ্নিত করে দিয়েছিলেন। অর্থাৎ দলের মধ্যে থেকে যারা দলের ক্ষতি করছিলেন তাদের কথা তিনি বলতে গিয়ে মুকুল রায় এবং শুভেন্দু অধিকারীর কথা বললেন। যেহেতু মুকুল রায়ের নামটা আগে নিয়েছেন, আগে মুকুল রায় প্রসঙ্গে আসি। এই ছবিটা চিনতে পারছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? আপনি মুকুল রায়কে দল বিরোধী কাজের জন্য দলের কাছে চিহ্নিত করে দিয়েছিলেন, আবার সেই মুকুল রায় যখন তৃণমূল কংগ্রেসে ব্যাক করে গেলেন তখন তার গলায় উত্তরীয় পরিয়ে দিলেন খোদ আপনি, এবং তাকে বুকে জড়িয়ে ধরলেন। তিনি যখন আপনাকে জড়িয়ে ধরলেন, আপনিও জড়িয়ে ধরতে বাধ্য হলেন। তাহলে এই জিনিসটার কিভাবে কি ব্যাখ্যা দেবেন? মুকুল রায় প্রসঙ্গে আপনি কথা বলছেন তো, দেখুন মুকুল রায় কি না সেটা পরের কথায় আসছি। মুকুল রায়ের সঙ্গে প্রথম তৃণমূলের দূরত্ব তৈরি হয় ওই 2015 সাল নাগাদ। তখন আপনি মেরে কেটে 1 বছরের সাংসদ। আপনার কথা দলের কর্মী সমর্থকরা শোনা তো অনেক দূরের কথা, আপনাকে দলে ভালো করে চেনেন তো। মমতা ব্যানার্জির ভাইপো ছাড়া আপনার তখন আর কোনো পরিচয় ছিল তো? মুকুল রায় তখন দাপিয়ে রাজ্যসভায় রাজনীতিটা করছেন, এবং সেই মুকুল রায়ের আস্তে আস্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছে। তিনি বিভিন্ন মন্দিরে মন্দিরে ঘুরে ঘুরে পুজো দিয়ে বেড়াচ্ছেন। এই অবস্থায় বিজেপি যোগের জল্পনা আছে। হঠাৎ করে শোনা গেল যে কংগ্রেস আর সিপিএম এর জোট হচ্ছে 2016 বিধানসভা নির্বাচনে। চাপে পড়ে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তখন দিল্লিতে গিয়ে আপনার যে ফ্ল্যাট আছে সেখানে সেই বাংলোতে থাকার সময় এই মুকুল রায়কে ডেকে পাঠান যে সামনে খুব কঠিন ইলেকশন, যা কিছু হয়েছে ভুলে যা, আবার ব্যাক করে আয়। চাউমিন খেতে খেতে সেই কথা হয়েছিল, মিডিয়াতে ফলাও করে বেরিয়েছিল, আপনার বাড়িতেই বৈঠক হয়েছিল, এবং এবং সেই জায়গা থেকে মুকুল রায় এলেন, 2016-তে কাজ করলেন, তৃণমূল কংগ্রেস জিতলো। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস কি ভেবে নিল যে বামফ্রন্ট কংগ্রেস জোট করেছে, তাও তৃণমূল কংগ্রেসকে হারানো সম্ভব হয়নি। বিজেপি এই রাজ্যে কোথাও কিছু নেই, আর কোনো বিরোধীও সেরকম নেই, সুতরাং আগামী বেশ কয়েকটা নির্বাচন আরামসে জিতবো। ফলে আবার মুকুল রায়ের সঙ্গে দূরত্ব তৈরি হয়, এবং খুব সম্ভবত 2017-র দিকে মুকুল রায় যোগ দেন বিজেপিতে। তারপর 2018-র পঞ্চায়েতে তিনি পদ্ম ফোটান এই রাজ্যে, এবং 2019-এ গিয়ে তিনি লোকসভায় বিজেপির যে 18টা আসন ছিল তার অন্যতম প্রধান কারিগর হয়ে ওঠেন। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারেন যে এই মুকুল রায় বিজেপিতে থাকলে অসুবিধা হবে। শোনা যায় তখন থেকেই মুকুল রায়ের সঙ্গে টাচে থাকছিলেন, এবং সেই কারণেই 2019-এ এত ভালো ফলাফল দেওয়ার পরেও বিজেপির সেন্ট্রাল লিডারশিপ এই মুকুল রায়ের উপর ভরসা করতে পারেনি, 2021টা তার উপর ছাড়তে পারেনি। যদিও তারপরেও 2021-এ ভরাডুবি হয়েছিল, কিন্তু মুকুল রায়কে বিধায়ক করেছিল জীবনে প্রথমবার, যেটা তৃণমূল কংগ্রেস কোনোদিন করতে পারেনি, বিজেপি করেছিল। এবং তারপরই এই মুকুল রায় যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে, এবং সেটা আপনার হাত ধরে, আপনার হাত থেকে উত্তরীয় পড়ে।
তাহলে যাকে আপনি দলে গদ্দার হিসেবে চিহ্নিত করে দিচ্ছেন, দল বিরোধী কাজ করছে বলে চিহ্নিত করে দিচ্ছেন, সেই তাকেই আপনাকে উপেক্ষা করে দল বারবার যোগাযোগ করছে, তার সঙ্গে টাচে থাকছে, তাকে নির্বাচনের দায়িত্ব দিচ্ছে এবং অন্য দলে রেখেও নিজের নির্বাচনী বৈতরণীটা পার করার চেষ্টা করছেন এবং তারপর তাকে যখন আবার সসম্মানে দলে ফিরিয়ে নেওয়া হচ্ছে, সেই কাজটা আপনার হাত দিয়েই করানো হচ্ছে। তাহলে দলে আপনার গুরুত্ব ঠিক কতখানি, আপনার কথার কতখানি গুরুত্ব রয়েছে, এই ঘটনা থেকেই তো প্রশ্নচিহ্ন উঠে যায়। এরপর আপনি কথা বলেছেন শুভেন্দু অধিকারী নিয়ে, খুব ভালো কথা। শুভেন্দু অধিকারীকেও নাকি আপনি চিহ্নিত করে দিয়েছিলেন। এই নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার সরাসরি ওয়ান টু ওয়ান কথা হয়েছে একদিন এক ঘটনা প্রসঙ্গে, তার কাছ থেকে আমি জানতে চেয়েছিলাম এবং আপনাকে মিডিয়া রিপোর্টও দেখিয়ে দিয়েছি, যেখানে শুভেন্দু অধিকারী দাবি করছেন শ্যামবাজারের এক বাড়িতে ভাইপো পিকে সহ 4 জন তার পা ধরেছিলেন। এখানে এটা মিডিয়া রিপোর্ট। শুভেন্দুবাবুকে যখন এই নিয়ে জিজ্ঞেস করেছিলাম, তার উত্তর ছিল যে তিনি তখন মনস্থির করে ফেলেছেন যে তৃণমূল কংগ্রেসে আর থাকা যায় না এবং সেই জন্য তিনি একে একে দলের মন্ত্রিত্ব, বিভিন্ন পদ, যা কিছু দায়িত্ব আছে সমস্ত কিছু থেকে ইস্তফা দিচ্ছেন এবং তার ফলে মিডিয়াতে চর্চা হচ্ছে তিনি বিজেপিতে যোগদান করবেন কি করবেন না। দলের অনেকেই তাকে ধরে রাখার চেষ্টা করছেন এবং যারাই ফোন করছেন, যারাই যোগাযোগ করার চেষ্টা করছেন, প্রত্যেকের কথা হচ্ছে যে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নাকি তার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এরপর দলের 2 সিনিয়র নেতা সৌগত রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় তাকে অনুরোধ করেন যে একবার বৈঠক করো, তুমি যা সিদ্ধান্ত নেবে ঠিক আছে, কিন্তু বৈঠকটা তো করো, আমরা তোমার সঙ্গে বৈঠক করতে চাই। দীর্ঘদিন তাদের সঙ্গে রাজনীতি করছেন, তাদের সেই সিনিয়রিটিকে সম্মান দিয়ে সেদিনকে শুভেন্দু অধিকারী পৌঁছেছিলেন শ্যামবাজারের সেই বাড়িতে। সেই বৈঠকে না আপনার থাকার কথা ছিল, না আপনার ভোট কুশলী প্রশান্ত কিশোরের থাকার কথা ছিল এবং সেখানে গিয়ে ভূত দেখার মতো আপনাদের দেখে চমকে ওঠেন শুভেন্দু অধিকারী এবং তখনই মনে মনে ঠিক করে নেন যে না, এরা কথা দিয়ে কথা রাখতে জানে না, এখানে কোনো রকম কোনো কথা বাড়াবার দরকার নেই। যেটা শোনা কথা, তিনি যেটা দাবি করেছিলেন যে আপনার ফোন এসেছিল, স্বয়ং আপনার দলনেত্রী লাউড স্পিকারে কথা হয়েছিল, শুভেন্দু অধিকারীকে দল ছাড়তে মানা করা হয়েছিল। যেহেতু মনস্থির করে নিয়েছেন, কথা বাড়াতে চাননি, হ্যাঁ হুঁ করে কাটিয়ে দিয়েছিলেন এবং তারপরে তো তিনি বিজেপিতে যোগদান করেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, শুভেন্দু অধিকারী দলে থেকে দলবিরোধী কাজ করছেন এটা জেনে আপনি দলকে জানিয়েছিলেন, অথচ দলই আপনাকে পাঠিয়েছিল সেই শুভেন্দু অধিকারীকে এই দলে রাখার ব্যবস্থা করতে। আপনার ফোনের মাধ্যমেই কথা হয়েছিল শুভেন্দু অধিকারী যাতে দল না ছাড়ে, এমনটা শুভেন্দু অধিকারী নিজে দাবি করেন। তাহলে তাহলে আপনার কথার কি গুরুত্ব দলের মধ্যে রয়েছে, সেটা আরেকবার কি প্রশ্নচিহ্নের মুখে চলে আসে না? আজকে আপনি একাধিক কথা বললেন এবং ফ্যাম্বেল করলেন, লাস্টের দিকে যখন সংবাদ মাধ্যম নিয়ে কথা বলছেন, ভালো করে আরেকবার সেই জায়গাটা শুনে নিন। সেখানে পুরো করে যাচ্ছেন, তুতলে যাচ্ছেন। কালকে যেরকম তার একসময় অত্যন্ত অনুগত বলে যাকে জানতাম, সেই কুণাল ঘোষ সাংবাদিকদের প্রশ্নের সামনে তুতলে যাচ্ছিলেন, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সেইভাবেই তোতলাতে শুনলাম। কিন্তু শুধু তাই নয়, তিনি একাধিক যে কথা বললেন, যেটা বারবার বলছি, বিভ্রান্তিকর তথ্য দেওয়ার চেষ্টা করলেন, মুড়িয়ে একটা চেষ্টা করলেন তিনি খুব কনফিডেন্ট আছে দেখাবার জন্য, কিন্তু সত্যিই কি তিনি কনফিডেন্ট আছেন? তিনি বলছেন যে যেরকম শুভেন্দু মুকুল রায়কে তিনি দল ছাড়া করেছেন, দলের কাজে চিহ্নিত করেছেন, সেরকম এখনো যদি কেউ দল বিরোধী কাজ করে তাদেরকে প্যাক করে বাংলা ছাড়া করার দায়িত্ব করবেন এবং সেই প্রসঙ্গে মুকুল রায় এবং শুভেন্দু অধিকারী তিনি উদাহরণ দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই মুকুল রায়কে বুকে জড়িয়ে ধরে তিনি নিজে আবার তৃণমূল কংগ্রেসে ব্যাক করিয়ে নিয়ে এসছেন, বাংলা ছাড়া করা তো অনেক দূরের কথা। এই শুভেন্দু অধিকারী কার্যত তৃণমূল কংগ্রেসের বুকে পা দিয়ে রাজনীতিটা করছেন, প্রত্যেক দিন প্রতিটা মুহূর্তে যা বলছেন, যা করছেন, ঘুম উড়ে যাচ্ছে এবং তাকে রাজনৈতিকভাবে কোনো রকম কমব্যাট করতে না পেরে তার পিছনে পুলিশ প্রশাসন, সিআইডি, মামলা সমস্ত কিছু লাগিয়েছেন, কিন্তু আদালতে গিয়ে প্রত্যেকটা জায়গা মুখ থুবড়ে পড়েছে এবং যা পরিস্থিতি হয়েছে, শুভেন্দু অধিকারীর প্রতি মানুষের জনসমর্থন এতখানি বেড়েছে, এতখানি আস্থা এসে গেছে যে তার হাত ধরে আপনাদের বাংলা ছাড়া হতে হবে, এই বিশ্বাসটা এই রাজ্যে যারা বিরোধী রাজনীতিতে বিশ্বাস করেন তারা করতে শুরু করে দিয়েছেন। তাহলে এদের মতো বাংলা ছাড়া করার দায়িত্ব বলতে গিয়ে এদের উদাহরণ টেনে নিয়ে এলেন, সেখানে আপনাদের অবস্থায় তো রীতিমতো সঙ্গীত লাগছে। আপনি বলছেন আপনার বিজেপি যোগ নিয়ে জল্পনা হচ্ছে, আপনি নাকি নতুন দল রেজিস্ট্রেশন করেছেন, কোথাও বলেননি, কোন মিডিয়াতে বলেছে এটা একটু দেখাবেন তো, যদি কোনো মিডিয়া বলে থাকে আমরাও একটু দেখবো সেটা। যেটুকুনি শোনা যাচ্ছে আপনার খুব 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 ঘনিষ্ঠ একজন আইনজীবী, যাকে কিছুদিন আগে আপনার পিসুমণি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন তারও আইনজীবী এবং তার জন্য তিনি কোথাও গিয়ে মামলা টামলা করেছেন বলে আমাদের জানা নেই, কিন্তু তা সত্ত্বেও সিকিউরিটি থেকে আরম্ভ করে রাজ্যের ওই যে আইনি পরামর্শদাতা সমস্ত কিছু আছেন এবং এমন একটা জায়গায় তিনি চলে গেছেন
মানে গিয়েছিলেন, যেখানে আইনমন্ত্রীর আগে তার কাছে ফাইল পৌঁছে যায়। তো তার কথা উঠে আসছে তিনি দলটা রেজিস্ট্রেশন করেছেন এবং তিনি আপনার খুব ঘনিষ্ঠ বৃত্তে আছে। ইদানিংকালে তার সমস্ত সিকিউরিটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ওই রাজ্যের যেসব আইন টাইন দেখার ব্যাপার ছিল সেই সব জায়গা থেকে তাকে হটিয়ে দেওয়া হয়েছে। তিনি দল রেজিস্ট্রেশন করেছেন এমন একটা খবর মিডিয়াতে আমি দেখেছি। তার নামটাও বলে দিতে পারি। তো তিনি দল রেজিস্ট্রেশন করেছেন কি করেননি সেই জায়গাটা একটু সামনে নিয়ে আসুন তো। নির্বাচন কমিশনের ওয়েবসাইট বা যেসব জায়গা থেকে সব তথ্যগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে এসে মানুষের সামনে ব্যাপারটা ফেলুন তো, এরকম কোনো দল রেজিস্ট্রেশন সত্যিই হয়নি। আর যদি হয়ে থাকে সেইটার পিছনে আপনার কোন রকম যোগ আছে কি নেই সেটা এস্টাবলিশ করুন। মুখের কথায় কি হবে? মুখের কথায় মানুষকে বিশ্বাস করতে হবে। তাহলে আপনার মনের মধ্যেও হয়েছে যে আপনার দলের মধ্যে এই নিয়ে প্রশ্ন হচ্ছে, যে কারণে দলের কর্মী সমাবেশ যেটা বেশ কয়েক বছর বাদে আপনার দলে হলো, সেখানে গিয়ে এরকম জোর গলায় বলতে হচ্ছে। আপনাকে জোর গলায় বলতে হচ্ছে আমি বেঈমান নই। আপনি বেঈমান। আপনি তৃণমূল কংগ্রেসের আঞ্চলিক একটা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে আছেন। বেঈমান এই শব্দটা দলের প্রতি আপনার সম্বন্ধে তুলবে এত বড় সাহস কার? কিন্তু আপনাকে অত্যন্ত জোর দিয়ে এই কথাটা বলতে হচ্ছে। তার মানে কি আপনার সামনে বলছে না, কিন্তু আপনার পিছনে কি এই গুঞ্জনটা দলের মধ্যে এত তীব্র হয়ে গেছে যে আজকে সবার সামনে জোর গলায় এটা আপনাকে বলতে হলো, এটা আপনাকে প্রমাণ করতে হলো, এই শব্দটা উচ্চারণ করতে হলো যে বাবা আমাকে যা বলবে বলো, আমাকে বেঈমান বলো না। এই আকুতিটা কেন? টেনশনটা বড্ড বেশি বেড়ে গেছে বলে। এবং ওই যে বললাম সংবাদ মাধ্যমকে বলতে গিয়ে আপনি তুতলে গেলেন, শ করে উঠলেন। সেটা হতেই পারে কথা বলতে গিয়ে স্লিপ অফ টাং। কিন্তু কাল থেকে যেভাবে দেখছি আপনার দলের একের পর এক অত্যন্ত বলবোলাও নেতা, মানে আপনিও খুব ভালো বাগ্মী। বাংলা, হিন্দি, ইংরাজি অত্যন্ত দক্ষতার সঙ্গে আপনি কথা বলেন, অত্যন্ত স্মার্টলি কথা বলেন। আমি ফ্যান। আ ব্যক্তিগতভাবে আপনার উপর কোন রকম কোন রাগ নেই। রাজনৈতিক লড়াই থাকতে পারে। কিন্তু সেই জায়গা থেকে আমি অত্যন্ত স্মার্টলি বলেন এবং একজন বাংলার ভালো বাগ্মী বক্তা হিসেবে আপনাকে খুব আমি পছন্দ করি। কিন্তু সেই জায়গায় আপনি কথা বলতে গিয়ে তুতলে যাচ্ছেন, অতীতে কিন্তু এই জিনিসগুলো দেখিনি। এখন দেখছি এবং সেই জন্য আশ্চর্য হচ্ছি। টেনশনটা কোথাও চেপে বসছে। যেমন কালকে কুণাল ঘোষ আমার আরেকজন অত্যন্ত প্রিয় মানুষ। ভালো লাগে এই মানুষটাকে। তিনিও সাংবাদিকদের প্রশ্নের সামনে কথা বলতে গিয়ে রীতিমতো তো করে কথা বলছিলেন। কেন? এই জায়গাটা হচ্ছে কেন? বডি ল্যাঙ্গুয়েজে কি কোথাও কিছু চাপটা ধরা পড়ে যাচ্ছে আর সেটাকে লুকোতে পারছেন না? আজকে মজার ব্যাপার লাগলো, আপনি যখন উইশ করছেন আপনার দলের কর্মী সমর্থকদের, আপনি সেখানে শিবরাত্রি প্রসঙ্গ টেনে আনলেন। তাহলে ওই যে হিন্দুত্বের ঝড় বাংলায় বইতে শুরু করেছে, 70% মানুষ ইউনাইটেড হচ্ছে এবং তারা ইউনাইটেড হলে ভোটটা কোন দিকে পড়বে সেটা বুঝতে পারছেন। সেই জন্য মৃত্যুকুম্ভ বলা দলের নেত্রীকে আপনি সমালোচনা করতে পারেন না। কিন্তু শিবরাত্রির কথাটা বলে উস্কানি দিতে হয় আজকে। কেন শিবরাত্রির প্রসঙ্গ টানতে হচ্ছে? আপনি আরজিকর প্রসঙ্গ নিয়ে তুলে দিলেন যেটা নিয়ে কুৎসা করা হচ্ছে, অথচ আরজিকর নিয়ে আপনার প্রথম থেকে স্টান্স ছিল যে এটা অন্যায় হয়েছে, ভুল হয়েছে, অন্যায় যারা করবে তাদের শাস্তি পাওয়া উচিত। এমনকি এনকাউন্টার তত্ত্বও আপনি নিয়ে এসেছিলেন। আজকে আরজিকর বিরোধী এবং সংবাদ মাধ্যমের একাংশের কুৎসা হয়ে গেল। মানে চাপে পড়ে এবার দল যে লাইনে কথা বলতে বলছে সেই লাইনে বলতে বাধ্য হচ্ছেন। শোনা যায় আপনার সঙ্গে সো কল্ড যে দূরত্ব দলের তৈরি হয়েছিল, আপনার পিসিমণির তৈরি হয়েছিল, সেটা এই আরজিকর ইস্যু নিয়েই। আরজিকর ইস্যু নিয়ে আপনি এবং আপনার অনুগতরা যে স্টান্স নিয়েছিলেন সেটা দল পছন্দ করেনি, দলের শীর্ষ নেতৃত্ব পছন্দ করেনি এবং সেই জায়গা থেকেই দূরত্বটা প্রথম শুরু হয়। আজকে আরজিকর আপনিও দলের সুরে সুর মিলিয়ে বলে দিলেন যে এটা কুৎসা। আরজি করে তার মানে কিছু হয়নি তো? ক্ল্যারিফাই করে সাংবাদিক বৈঠক করে বলুন, আরজি করে কোনো ঘটনা ঘটেনি, সবটা বিরোধীদের চক্রান্ত। তারপর বাংলার মানুষ বাকিটা যা বোঝার এবং বোঝানোর তারা সেটা ব্যবস্থা করবেন। আজকে আরেকটা জিনিস আমার খুব ভালো লাগলো। সেটা হচ্ছে আমার কোথাও গিয়ে যেন মনে হচ্ছে আপনি কিছু করুন না করুন, বিভিন্ন মিডিয়ার ভিডিও আপনি বোধহয় খুব মন দিয়ে দেখেন। আজকে যেভাবে আমি বলি যে আমার বাড়িতে পুলিশ পাঠিয়ে আমাকে ভয় দেখাবেন, কাঁচকলা, কিচ্ছু করতে পারবেন না। আমার কিচ্ছু করতে পারবেন না। ঠিক সেই একই স্টাইলে আপনি বললেন এবং শুধুমাত্র তাই নয়, আপনি আরেকটা প্রসঙ্গ যেটা প্রিয়বন্ধু মিডিয়ায় তুলেছিল, যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন 2/3 আসন নিয়ে আসবো। আমি সেদিনকে বলেছিলাম তৃণমূলের কনফিডেন্স টলে গেছে এবং অঙ্ক করে দেখিয়েছিলাম যে 2/3 আসন মানে ওই 194-96 এরকম আসন হয়, যেটা গতবার তৃণমূল কংগ্রেস যে আসন জিতেছিল তার থেকে কম। 2024-এর লোকসভা অনুযায়ী যদি বিধানসভার হিসেব করি সেই অনুযায়ী কম এবং দল ভাঙানো না নিলে তো অনেক কম। এবং দলের নেতৃত্ব যেটা দাবি করছে এই মুখপাত্ররা, কুণাল ঘোষরা, যে 250 আসন নিয়ে আসবো তার থেকে তো অনেক কম। এবং সেই জন্যই আমি প্রশ্ন তুলেছিলাম
যে তৃণমূল কংগ্রেস হিসেব করে বলছে তারা 195-96 এর বেশি আসন পাবে না, 2021 থেকে আসন কমবে, 2024 থেকে আসন করবে, এবং বিরোধী বলে যেহেতু কেউ নেই, বিজেপি 100-র কাছাকাছি আসন পাবে। এটা যদি তৃণমূলের হিসেব হয় তাহলে এই সংখ্যাটা 120-125-এ পৌঁছে যেতে পারে বিজেপির। আর যদি বাই চান্স সেই জায়গাটায় পৌঁছে যায়, ওই যদি সরকার তৃণমূল পরেও সেই সরকারটা খুব বেশি হলে 6 মাস টেকাতে পারবে, সেটাও না পারার সম্ভাবনা রয়েছে। সেই জায়গাটাই কি আপনিও বুঝতে পারছেন যে এই 2/3 গালভরা কথা বলতে গিয়ে কত বড় ব্লান্ডার হয়ে গেছে। আজকে সেই জন্য বললেন একদম হিসেব দিয়ে যে না 2/3 নয়, গতবারের অন্তত 214টার বেশি আসন আমাদের জিততে হবে। আজকেও কিন্তু জোর দিয়ে বলতে পারলেন না যে বিজেপি কোথাও নেই, 250 আসন নিয়ে আমরা ক্ষমতায় আসছি। এবং সব থেকে একটা মজার বিষয় লাগলো যে আপনার গলা কেটে দিলেও সেই কাটা গলা দিয়ে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ কথাটা উঠে আসবে, এবং স্বাভাবিক, তৃণমূল কংগ্রেস করেন, তৃণমূল কংগ্রেসে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, আমরা জানি সেখানে এটা আপনি বলবেন, খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু মুশকিলটা হচ্ছে তাহলে যারা গল্পটা খাওয়াচ্ছিল বাজারে যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বিস্তর দূরত্ব হয়ে গেছে, সেখানে ক্ষমতা নিয়ে সংঘাত তৈরি হয়ে গেছে। আমি প্রথম দিন থেকে যে কথাটা বলে আসছিলাম যে এটা হতে পারে না, এটা সবটাই সাজানো এবং গল্প, এরকম কোনো ব্যাপার নেই। তাহলে সেই কথাটাই আজকে প্রতিষ্ঠিত হয়ে গেল। এবং আরেকটা জিনিস আমার খুব ভালো লাগলো, সেটা হচ্ছে চার্জশিটে 2 জায়গায় আমার নাম আছে, এইসব নিয়ে চার্জশিট নিয়ে আপনি অনেক কিছু কথাবার্তা বললেন। এখন মুশকিল হচ্ছে সিবিআই কিন্তু কোথাও সেখানে পরিচয় রিভিল করেনি যে এটাই আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়, অথচ সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা শুনে কাল থেকে আপনি এবং আপনার আইনজীবী যে কার্যটি করছেন তাতে আপনারা স্পষ্ট করে দিচ্ছেন যে হ্যাঁ, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ই আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এই যে 20 কোটি টাকা নেবো, বেশি করে টাকা তুলবো, এইরকম যে একটা আলোচনা হয়েছে, সেখানে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে আলোচনাটা হয়েছে সেটা আপনারাই ঠিক করে দিচ্ছেন। এখন সেটা সিবিআই মানে প্রমাণ দিয়ে, চার্জশিট দিয়ে, সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে ফাইনালি আপনার সামনে কিছু আনতে পারবে না পরের ব্যাপার। কিন্তু এই যে দুর্নীতি, আপনারা বলেন জিরো টলারেন্স উইথ করাপশন, সেই জায়গাটা নয়। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে আপনি বলেছিলেন জিরো টলারেন্স উইথ করাপশন, কারোর বিরুদ্ধে করাপশনের কথা উঠলে তাকে দল সরিয়ে দেবে, তাকে প্রমাণ করতে হবে সে নির্দোষ, এবং তারপরে আবার দল থেকে সসম্মানে কাজ করতে দেবে। তাহলে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা সিবিআই বলছে হয়ে যায়, তাহলে তো ইমিডিয়েটলি আপনার দলীয় সমস্ত পদ থেকে পদত্যাগ করা উচিত, আপনার সাংসদ হিসেবে পদত্যাগ করা উচিত, এবং প্রমাণ করা উচিত যে এই যে ঘটনাটা ঘটছে এগুলো চক্রান্ত, তারপর আবার দলীয় পদের দায়িত্ব নেওয়া উচিত। সেটা কেন করছেন না? পদ আঁকড়ে কেন বসে আছেন? আর তাহলে যদি এটা না করেন, ওই জিরো টলারেন্স উইথ করাপশন যে কথাটা আপনি বলেছিলেন সেটা আপনি পিওরলি ঢপ মেরেছিলেন, ঢপবাজির রাজনীতি করেছিলেন, এটা তাহলে মানুষের সামনে স্বীকার করে নিন। এবং আরেকটা যেটা মজার ব্যাপার আপনি বললেন বিজেপির আবর্জনা, যদিও যারা বিজেপি থেকে তৃণমূলে এসে তৃণমূলের টিকিটে জিতেছেন তারাই আবার সামনেটা আলো করে বসেছিলেন, তো বললেন বিজেপির এই আবর্জনা, যারা তৃণমূলে আসে তারা যেতে এসব করে বলেন। তো যাই হোক, বিজেপির যে আবর্জনা, সেই আবর্জনাদের আপনার দলে নিতে এত আকুলি বিকুলি কেন? আপনার দলে কি নেতা নেত্রী কম পড়িয়াছে? আপনারা তো বলেন যে যত কাটবে তত বাড়বে, আপনারা ঘাস ফুলের দল, কিন্তু সেই ঘাস ফুলের দলে আর নেতা নেত্রী জন্মাচ্ছে না। ওই আবর্জনা, বিজেপির যারা আবর্জনা তাদেরকে নেওয়ার জন্য এত আকুল বিকুলি করতে হচ্ছে, বারবার তাদের দিকে হাত পাততে হচ্ছে, ভিক্ষা ঝুলি বাড়িয়ে দিতে হচ্ছে। তাহলে দলকে আপনি আপনি যখন সাধারণ সম্পাদক কতখানি দেউলিয়া করে দিচ্ছেন যে আবর্জনা ঘেটে সেখান থেকে একটু ভালো টালো যারা আছে তাদেরকে নিয়ে এসে তবে দলটার রাজনীতিটাকে টিকিয়ে রাখতে পারছেন। এই প্যাথেটিক অবস্থায় দলটাকে নিয়ে গেছেন, এটা ভেবে নিজেরই একটু কিরকম লাগছে না? আমার তো অন্তত কিরকম একটু লাগছে। যারা দাপিয়ে রাজনীতি করেন, এত মাটির সঙ্গে নেমে রাজনীতি করেন, তাদের সঙ্গে ঠিক এটা বোধহয় খাপ খাচ্ছে না। এবং আপনি শেষ কথা বললেন যে আপনার বিরুদ্ধে যদি কোনো দুর্নীতির প্রমাণ থাকে আপনি কথা বদলান না, সেই আগের কথাই রাখছেন। তবে একটা কথা এবারে জুড়লেন যে আদালতে যদি কোনো প্রমাণ দিতে পারে আমি ফাঁসির মঞ্চে চলে যাব। দেখুন, আদালতে প্রমাণ দিতে গেলে এক তদন্ত ফেস করতে হবে। আপনাকে তদন্ত ফেস করার জন্য যখনই ডাকা হয় আপনি পালিয়ে বেড়ান, আপনি পালিয়ে যান, আপনি এই কোর্ট সেই কোর্ট করেন, এবং শেষে যখন কোর্টের গলা ধাক্কা খান যে যা এবার যেতেই হবে, তখন আপনি বাধ্য হয়ে সুর করে সেখানে যান। যদিও সেখান থেকে বেরিয়ে চলে আসেন, কেন বেরিয়ে আসেন কি আসেন সেটা আপনারাই ভালো বলতে পারবেন, আমারও সে ব্যাপারে কোনো বক্তব্য নেই। এবার 2 নম্বর কথা, আদালতে যদি আদালত গ্রাহ্য কোনো প্রমাণ দেয়, এই দেশে এরকম কোনো নিয়ম নেই যে আপনি তারপর ফাঁসির মঞ্চে চড়ে যাবেন। তারপর আদালত করবে আপনাকে ফাঁসি দেবে, না যাবজ্জীবন দেবে, নাকি সসম্মানে মুক্তি দেবে, নাকি শুলে চড়াবে, আদালতের কাছে সেই সমস্ত প্রভিশন আছে। সুতরাং এই
জিরো টলারেন্স উইথ করাপশন, আমার সঙ্গে দুর্নীতির যোগ নেই, চার্জশিটে দুবার নাম দিয়েছে, তার জন্য ভয় পেয়ে গেছে, এই সব যে গল্পগুলো দিলেন, এগুলো কোথাও গিয়ে যেন মনে হচ্ছে কালকের পর আপনার কনফিডেন্সটা একটু হলেও টলে গেছে, একটু নয় অনেকটাই টলে গেছে। আর সেই জন্য এইসব কথা অনেক জোর দিয়ে এস্টাবলিশ করার চেষ্টা করতে হলো। কিন্তু যে কথাগুলো বললেন সেগুলো সবগুলোই শেষ পর্যন্ত বিভ্রান্তিকর তথ্য ছাড়া আর কিছুই ঠেকলো না। আমার বোঝার যদি কোথাও ভুল হয়ে থাকে, হয় লিগ্যাল নোটিশ কিংবা আপনি যে যে ভাষায় বলেন আর কি সেইভাবে বুঝিয়ে একটু দেবেন। বোঝার জন্য অধীর অপেক্ষায় রইলাম। কেননা আপনি তো খুব ভালো বাগ্মী, আপনার কথা শুনতে খুব ভালো লাগে। কিন্তু বাংলার মানুষ যেটা বোঝার সেটা বুঝে গেলেন। কি বলেন আপনারা? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।